দেখো, আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন। এর আগের দিন যেটা ক্লাস করিয়েছিলাম আমি, সেই ক্লাসটা করিয়েছিলাম তোমাদের বিশেষ করে বাবরের উপরে, অর্থাৎ মুঘল সাম্রাজ্য আমরা শুরু করেছিলাম। সেই মুঘল সাম্রাজ্য পড়িয়ে মুঘল সাম্রাজ্য শুরু করেছিলাম, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে বাবর সম্পর্কে পড়েছিলাম। তারপরে বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুন সম্পর্কে আমি আজকের ক্লাসে পড়াবো বলেছিলাম। তো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমেই একটা ক্যাপশন টাইপের এনেছি, বা বলতে পারো থাম্বনেল টাইপের, যে মুঘল সম্রাট হুমায়ুন কিভাবে খোঁড়াতে খোঁড়াতে পৃথিবীতে এসেছিলেন, আবার খোঁড়াতে খোঁড়াতে কিভাবে পৃথিবী ছেড়ে চলে যান। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা পড়বো, অর্থাৎ মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে আমরা বিস্তারিত একটা আলোচনা কিন্তু করবো আজকের ক্লাসে। ওকে, তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইন ডিপথ এন্ড ডিটেলসে। এরপরে আর কোনো মেটেরিয়ালস আমাদের ফলো করার প্রয়োজন পড়বে না, আমি প্রথম দিন থেকেই বলছি। তো এই হুমায়ুন সম্পর্কে আমাদের জানতে হবে তিনি কিভাবে খোঁড়াতে খোঁড়াতে এসেছিলেন এবং খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন। এটাই হলো আজকের আমাদের আলোচ্য বিষয় এবং সেটা একটা ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস ফ্যাক্ট। তো দেখো, আমরা যদি তার ইন্ট্রোডাকশন পড়ি যে হুমায়ুন কে ছিলেন, প্রথমে আমাকে জানতে হবে হুমায়ুন কে ছিলেন, অবশ্যই জানা উচিত আমাদের। দেখো, হুমায়ুন কে ছিলেন? হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তাহলে স্যার প্রথম সম্রাট কে ছিল? প্রথম সম্রাট কে ছিল বলো তোমাদের মধ্যে থেকে একজন। প্রথম সম্রাট কে ছিল? বাবর। বাবর। আগের দিন পড়েছি বাবর। বাবর। একদম, বাবর। মুঘল সম্রাট বাবর সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি, এমন ডিটেলসে পড়েছি যে WBCS তা কভার করবে। ঠিক আছে, এমন ডিটেলসে আমি পড়িয়েছি যে কি বলবো তোমাদের, WBCS তা কভার করবে, এরকম ডিটেলস আমি দেখতে পড়িয়েছি। রাইট, তো এই বাবর সম্পর্কে আমরা পড়ে নিয়েছি আগের ক্লাসে। আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে হুমায়ুন। হুমায়ুন সম্পর্কে বলবো যে হুমায়ুন দ্বিতীয় সম্রাট, দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। তো তিনি কে ছিলেন? তিনি ছিলেন বাবরের পুত্র, এগুলো আমরা সকলে জানি। এবং এই হুমায়ুনের ছেলের নাম ছিল কি? আকবর, অর্থাৎ আকবরের পিতা ছিলেন হুমায়ুন। আমরা আস্তে আস্তে পড়বো, বুঝবো এবং অলরেডি আমরা জানি এগুলো। তো এই যে হুমায়ুনকে আমি প্রথমেই তোমাদের বললাম যে তিনি খোঁড়াতে খোঁড়াতে এসেছিলেন, আবার খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন। অর্থাৎ এটা বলার কারণ হলো তার শাসনকালে নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়েছিলেন তিনি, এবং নানান সংগ্রামে ভরা তার জীবন কাহিনী। ওকে, এগুলো আমাকে পড়তে হবে ওয়ান বাই ওয়ান এবং জানতে হবে। তো দেখো, তার প্রাথমিক জীবন যদি আমরা পড়ি, যে তার জন্ম কত সালে। দেখো, তার জন্ম হচ্ছে 1508 খ্রিস্টাব্দে। কোথায় জন্ম জানো? জন্ম হচ্ছে তোমার কাবুল, বর্তমানের কাবুল, কিন্তু অ্যাকচুয়ালি তার জন্ম হচ্ছে পাঞ্জাব। সরি, পাঞ্জাব এটা হবে না, এটা কাবুল ঠিকই আছে। আকবরের হয়েছিল পাঞ্জাবে। ওকে, কাবুলে। তার বাবাকে, তার বাবা হচ্ছে বাবর, তাই না? এটা আমরা জানি। তিনি কে ছিলেন? তিনি একজন জ্যোতির্বিদ্যায় দক্ষ ছিলেন, তিনি একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিজ্ঞান জানতেন তিনি। গণিত এবং সাহিত্যে বিশেষ আগ্রহী তার ছিল। ঠিক আছে, এই ছিল হুমায়ুন সম্পর্কে ছোট্ট একটা প্রাথমিক পরিচিতি। আমরা সংক্ষেপে জানি, ইংরেজিতে আছে, এগুলো তোমরা পড়বে যে যারা কমফোর্টেবল ফিল করবে। এবার দেখো যে সিংহাসনে তিনি কিভাবে বসছেন। তো দেখো, আমি আগের ক্লাসে যারা করেছো ওই জন্য আমি প্রথমেই জিজ্ঞাসা করলাম যে আগের ক্লাসটা কারা কারা করেছো। দেখো, আগের ক্লাস যারা করেছো, ফার্স্ট ক্লাস, সেখানে আমি বলেছিলাম যে 1530 সালে বাবরের মৃত্যু হয়। রাইট, সে বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে বসছেন। আচ্ছা, বাবরের মৃত্যুর পর বাবরের 4টে ছেলে ছিল আমি বলেছিলাম, তাই না? চারজন ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। কি ছিল? 4জন ছেলের নাম আসকারি, হিন্দল, হুমায়ুন, আর একজন কে ছিল, আর মেয়ে ছিল গুলবদন বেগম। তো বাবর যখন মারা যায়, তখন সেই 4 সন্তানের মধ্যে সাম্রাজ্য ভাগ বাটোয়ারা হয়ে যায়। আর হুমায়ুন নিয়ে এলাই দিল্লি সিংহাসনে বসান, আর বাকি কাবুল, কান্দাহার, যা হাবি জাবি, যা আশপাশে এলাকা ছিল, সব বাকি 3 ভাই চলে যায়।
আর বোন, তার যে বোন গুলবদন বেগম, গুলবদন বেগম, এই গুলবদন বেগম কিন্তু এই হুমায়ুনের সাথে থেকে যায়, অর্থাৎ তারা দুই ভাই বোনে একসাথে থাকে। এই গেল ব্যাপার। তো সিংহাসনে আহরণ করলো, হুমায়ুন বসলো, বেশ খুব ভালো কথা, অতি উত্তম কথা। এবার চেয়ারে বসার পরই তার কিছু সমস্যা, প্রধান কিছু সমস্যা তাকে ফেস করতে হয়েছে, মেজর চ্যালেঞ্জেস, মেজর কিছু চ্যালেঞ্জেস তাকে কিন্তু ফেস করতে হয়েছে। কি কি চ্যালেঞ্জেস স্যার? তা চ্যালেঞ্জেস গুলো যদি দেখি আমরা, যে প্রথমে দেখো চ্যালেঞ্জেস কি, দেখো অভ্যন্তরীণ বিদ্রোহ, তার সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহ, ভাইদের মধ্যে প্রথমে বিদ্রোহ হয়, যে তার ভাইগুলো আমি বললাম আসকারি হিন্দল, হ্যাঁ, তারপরে আরেকজন কে ছিল, ওটার নামটা এখন মনে পড়ছে না আমার। তো এই যে তিন চার 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 ভাই তারা ছিল, চার ভাইয়ের মধ্যে ঝগড়া ঝামেলা ছিল সাম্রাজ্য নিয়ে প্রথমেই, তারপরে ঝামেলা করে তিনি তো দিল্লি চেয়ারে বসছেন, প্রথম সমস্যা তার জীবনে। দ্বিতীয় সমস্যা দেখো আফগান শক্তির উত্থান। দেখো এই যে আফগান শক্তি, অর্থাৎ আফগানিস্তান থেকে ভারতবর্ষে তার সাম্রাজ্য স্থাপন করেছিল। আমি তোমাদের যখন বাবর পড়াই, বাবরের সঙ্গে বলেছিলাম পানিপথের প্রথম যুদ্ধ বলেছিলাম, পানিপথের পানিপথের প্রথম যুদ্ধ, তাই না? পানিপথের প্রথম যুদ্ধ, এটা আমি পড়িয়েছিলাম 1526। কার সাথে হয়েছিল, কে পারবে বলো তো দেখি? পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সাথে ইব্রাহিম লোদি। বাবরের সাথে ইব্রাহিম লোদি, রাইট, ইব্রাহিম লোদি। তো বাবরের সাথে যে ইব্রাহিম লোদি, বাবরের সাথে যে ইব্রাহিম লোদি যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে পানিপথের, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, রাইট? আমি ঠিক বললাম, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এই যে ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি ছিলেন একজন আফগান, আফগান শাসক, ভারতবর্ষের সিস্টেমে আফগান শক্তির উত্থান। ইব্রাহিম লোদিকে পরাজিত করলেও ইব্রাহিম লোদির যে বংশধর, তারা কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু মুছে যায়নি, তারা তাদের বংশধর কিন্তু বিশেষ করে বিহার এবং বাংলার দিকে ছিল। তো সেই বিহার এবং বাংলার দিকে যে আফগানরা ছিল, সেই শক্তির উত্থান ঘটে কিন্তু যখন হুমায়ুন চেয়ারে বসে। তাহলে এই দ্বিতীয় সমস্যা তার আফগান শক্তির উত্থান। বিশেষ করে দেখো শের শাহ সুরির বিরোধিতা, শের শাহ সুরি হচ্ছে একজন আফগান শাসক, তিনি এই হুমায়ুনের সময় বিরোধিতা করছে। তাহলে এই দুটো সমস্যার সম্মুখীন হয়েছে, নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব প্লাস আফগান শক্তি, বিশেষ করে শের শাহ সুরির উত্থান। 3 নম্বর সমস্যা দেখো সম্পদের ঘাটতি। এই সময় কি হয়, তার যে সম্পদ, সাম্রাজ্যের সম্পদ, সেই সম্পদের কমতি পড়ে। কেন কমতি পড়ে? দেখো বাবরকে যদি তার পিতা বাবর দেখো পর ব্যাক টু ব্যাক যুদ্ধ করেছিল, তাই না? পানিপথের প্রথম যুদ্ধ প্রথম করেছিল, পানিপথের 1 যুদ্ধ 1526। তারপরে পানিপথের প্রথম যুদ্ধের পরে কি করেছিল? পানিপথের প্রথম যুদ্ধের পরে করেছিল কি, খানুয়ার যুদ্ধ, তাই না? 1527। তারপরে যদি আমরা দেখি খানুয়ারের পরে ছিল পানিপথ, খানুয়ার, তারপরে চান্দেরি, তাই না? চান্দেরি যুদ্ধ 1528। তারপরে দেখো ঘরঘরা 1529। দেখো ব্যাক টু ব্যাক দেখো 4টা যুদ্ধ করেছিল। এই 4টা যুদ্ধ তার প্রচুর সম্পত্তি নষ্ট হয়ে যায়, প্রচুর সম্পদ তার নষ্ট হয়ে পড়ে। সম্পদের যখন হুমায়ুন চেয়ারে বসে, তখন আর তার কাছে কিছু থাকছে না, অর্থাৎ তিনি দুর্বল একটা সাম্রাজ্যের রাজা কিন্তু পরিণত হচ্ছে। এই যে সম্পদের ঘাটতি তার সময় কিন্তু হয়। 4 নম্বর দেখো সেই সময় রাজপুত শক্তি, বিশেষ করে রাজস্থান, গুজরাট, এই সাইডে যে রাজপুত, সেই সমস্ত শক্তির উত্থান ঘটছে। অর্থাৎ তিনি চেয়ারে বসেই এই সমস্ত সমস্যার সম্মুখীন তিনি কিন্তু হচ্ছেন। তাহলে এখন পর্যন্ত আমরা কি পড়লাম গো? এখন পর্যন্ত যেটা পড়লাম যে বাবর, হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট, রাইট? নেক্সট হলো হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর, আর হুমায়ুনের ছেলের নাম হচ্ছে আকবর। হুমায়ুন কত সালে জন্মগ্রহণ করেন? 1508 সালে। জন্মস্থান হচ্ছে কাবুল, আফগানিস্তানের কাবুল। আর তিনি জ্যোতির্বিদ্যার দক্ষ ছিলেন, গণিত এবং সাহিত্যে বিশেষ আগ্রহ তার ছিল। সিংহাসনে বসলো, পিতা যখন মারা গেল, বাবর যখন মারা গেল, দিল্লির সিংহাসনে বসলেন, আর বাকি ভাইগুলো এদিক ওদিক
তারা সম্পত্তিগুলো ভাগ নিয়েছে এবং তার যে বোন গুলবদন বেগম হুমায়ুনের সাথে তারা দুই ভাই বোনে থাকতে লাগলো। চেয়ারে বসে তার সমস্যা কি? প্রথম সমস্যা তো ভাইদের সঙ্গে সমস্যা মিটলো তার। দ্বিতীয় সমস্যা আফগান শক্তির উত্থান, বিশেষ করে শের শাহ সুরির অত্যাচার। 3 নম্বর সম্পদের ঘাটতি হয় তার সময়ে। আর 4 নম্বর হচ্ছে রাজপুত শক্তির উত্থান ঘটে। এই সমস্যার সম্মুখীন তাকে কিন্তু চেয়ারে বসে একদম বসার দিন থেকে, যেদিনকে বসে সেদিন থেকেই শুরুয়াত হয়ে যায়। অর্থাৎ চেয়ারে বসতে গেলেই তাকে এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। ঠিক আছে? তার জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখো। হ্যাঁ, দেখো পানিপথের প্রথম যুদ্ধ তোমাদের একটু আগেই পড়ালাম যে পানিপথের প্রথম যুদ্ধ, রাইট? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে? 1526 সালে। আর হুমায়ুনের জন্ম কত? 1508। তাহলে বুঝতে পারছো 1526 সালে আর 1508 সালে হচ্ছে হুমায়ুনের জন্ম, আর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে প্রায় তার 17-18 বছর বয়স হুমায়ুনের। তখন বাবার সাথে অর্থাৎ বাবা বাবরের সাথে তিনি সে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেজন্য তার জীবনে, হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধ যদি জিজ্ঞাসা করে তার জীবনের প্রথম যুদ্ধ কোনটা, সেটা কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ। যদিও তিনি যুদ্ধটা করেননি, তার বাবা করেছিল, বাবর করেছিল, বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির, কিন্তু সঙ্গে তিনি গেছিলেন। আর বাপ বেটা দুজন মিলে একসাথে গেছিলেন, সোজা কথায়। এবার দেখো হুমায়ুন তার জীবনের প্রথম যুদ্ধ কোনটা করছে সেটা তো দেখেছিল। তার জীবনের প্রথম যুদ্ধ হচ্ছে সিংহাসনে বসার পর, সেটা দেখো কালিঞ্জরের যুদ্ধ। কি যুদ্ধ? কালিঞ্জরের যুদ্ধ। কালিঞ্জর কোথায় আছে? মধ্যপ্রদেশ আছে। মধ্যপ্রদেশে কালিঞ্জরের যুদ্ধ 1531 সালে। দেখো 1530 সালে সে চেয়ারে বসছে, 1530 সালে চেয়ারে বসছে, সিংহাসনে বসছে। দেখো পরের বছরই দেখো যুদ্ধ 1531 সালে, রাইট? কালিঞ্জরের যুদ্ধ মধ্যপ্রদেশে। এই যে কালিঞ্জর দুর্গ, এই যে দুর্গ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালিঞ্জরের দুর্গের ছবি এনেছি। এই কালিঞ্জরের যুদ্ধ কিন্তু হয়। এই কালিঞ্জর যুদ্ধ সম্পর্কে আমি একটু শর্টে এখানে বলে দেই, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, দেখো আচ্ছা এখানে একটা ভারতবর্ষের ম্যাপ ছিল, আমি সেই ম্যাপে যাই তাহলে খুব সুবিধা হবে। ভারতবর্ষের ম্যাপ, রাইট? আচ্ছা ভারতের ম্যাপ একটা ছিল, এই যে ভারতবর্ষের ম্যাপ, বাট ম্যাপটা অনেক ছোট আছে। আচ্ছা থাক, ছোট অসুবিধা নেই। দেখো এই যে, তাহলে তোমরা ম্যাপটা আশ্বাস করছি সকলেই দেখতে পাচ্ছ। এই যে ম্যাপের ঠিক এই জায়গাতে দিল্লি আছে, এই জায়গাতে দিল্লি দেখো। আর দিল্লিটা অনেক উপরে হয়ে গেল, দিল্লিটা ওখানে হবে না, দিল্লিটা এই জায়গাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাতে ধরো দিল্লি, এটা দিল্লি, দিল্লি। এই দিল্লির এই সিংহাসনে বসে আছেন কে? হুমায়ুন। আর এটা হচ্ছে গুজরাট, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে গুজরাট, এটা গুজরাটের অংশ, রাইট? এই গুজরাটের রাজা ছিল তখন কে? বাহাদুর শাহ। কি নাম গো? বাহাদুর শাহ। বাহাদুর শাহ, গল্পের ছলে বুঝে যাও, তারপরে বাকিটা পড়িয়ে দিচ্ছি। গুজরাটের রাজার নাম কি? এই গুজরাটের রাজার নাম হচ্ছে বাহাদুর শাহ, ঠিক আছে। আর এই দেখো রাজস্থান, রাজস্থান এখানে মেওয়ার বলে একটা জায়গা আছে, চিত্তর, মেওয়ার বা চিত্তর বলা হয়। ঠিক এই জায়গাটা, এই জায়গাটার একটা রানী ছিল, রানীর নাম হচ্ছে কর্ণবতী। রানীর নাম কি বললাম? রানী কর্ণবতী, রানী কর্ণবতী, রাইট? বুঝে যাও, ঘটনাগুলো বুঝে যাও কি ব্যাপার, তারপরে আমি বাকিটা বলছি। এই যে এখানকার তাহলে রানীর নাম হচ্ছে রানী কর্ণবতী। এই যে বাহাদুর শাহ, আর এটা হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের এটা কালিঞ্জর, রাইট? এটা হচ্ছে কালিঞ্জর, এটা হচ্ছে কালিঞ্জর, এখানে লিখে দিচ্ছি কালিঞ্জর, কালিঞ্জর, রাইট? কি ঘটনাটা কি হয়েছে দেখো। এই যে বাহাদুর শাহকে দেখতে পাচ্ছ, এই বাহাদুর শাহ কি করছে? এই রানী কর্ণবতী, রানী কর্ণবতী কে জানো তো? রানা সংঘের স্ত্রী। এই যে রানা সংঘ, বাবর যে হারিয়েছিল, সেই রানা সংঘের স্ত্রী হচ্ছে রানী কর্ণবতী। এই বাহাদুর শাহ কি করছে? গুজরাটের রাজা বাহাদুর শাহ এই রানী কর্ণবতীর রাজ্য আক্রমণ করছে এবং সেটাকে দখল করার চেষ্টা করছে। রানী কর্ণবতী তখন কি করলো? রানী কর্ণবতী, হুমায়ুন যেহেতু দিল্লির শাসক, দিল্লির শাসককে একটা লেটার লিখে পাঠালো যে আমাকে বাহাদুর শাহ অত্যাচার করছে এবং দখল করার চেষ্টা করছে। একটা চিঠি দিয়ে পাঠালো, চিঠির সাথে একটা রাখি দিয়ে পাঠিয়েছিল, রাখি,
অর্থাৎ ভাই হিসেবে তাকে রাখি দিয়ে পাঠিয়েছিল, একটা চিঠি লিখে পাঠিয়েছিল। তখন হুমায়ুন কি করলো, হুমায়ুন বলে এই ব্যাপার দাঁড়াও দেখছি। ও কি করলো, ও কিন্তু আসতে শুরু করলো, এবার বাহাদুর শাহকে পরাস্ত করার জন্য এই পথে আসতে শুরু করছিল। আসার সময় দেখা হয় কালিঞ্জরের রাজার সাথে, রুদ্রপ্রতাপ দেব। কালিঞ্জরের রাজার নাম কি, রুদ্রপ্রতাপ দেব, মনে রাখার দরকার নাই। এই রুদ্রপ্রতাপ দেবের সঙ্গে দেখা হয়। এই রুদ্রপ্রতাপ দেব ছিল বাহাদুর শাহর খুব ভালো বন্ধু। বাহাদুর শাহ অর্থাৎ গুজরাটের এই যে গুজরাটের বাহাদুর শাহ আর কালিঞ্জরের রাজা রুদ্রপ্রতাপ, এরা দুজন খুব ভালো বন্ধু ছিল। ফলে হুমায়ুন যখন বাহাদুর শাহকে অ্যাটাক করার চেষ্টা করে এই দিক পথে আসে, তখন কালিঞ্জরে কিন্তু এই রুদ্রপ্রতাপ কালিঞ্জরের দুর্গ থেকে তাকে অ্যাটাক করে হুমায়ুনকে, রাইট। অ্যাটাক যখন করে তখন তার সঙ্গে যুদ্ধ হয় কালিঞ্জরের রাজার সাথে, এবং কালিঞ্জরকে দুর্গকে জয় করে। কত সালে, সালটা কত, 1531, তোমরা পড়াবো সব আছে, 1531 সালে। তাকে হারিয়ে তাহলে এটা হচ্ছে কালিঞ্জরের যুদ্ধ, হুমায়ুনের সঙ্গে কালিঞ্জরের মধ্যপ্রদেশে, বুঝে যেতে পারলাম। এবার এখান থেকে এসে যখন সে এবার রাজা হুমায়ুন এখানে আসছে গুজরাটে, গুজরাটে যখন আসছে বাহাদুর শাহ কি করছে, তার আগেই এখানে অ্যাটাক করেছে। যখন অ্যাটাক করেছে রানী কর্ণবতী, ওরা হচ্ছে এই রাজপুত, রানী কর্ণবতী কি করেছে, এখানে একটা এই মেওয়ারে একটা জায়গায় গর্ত করেছে, গর্ত করে এখানে আগুন রেখেছে, আগুন জ্বালিয়েছে, এবং চারিপাশে মহিলারা কি করবে, তারা দাঁড়িয়ে আছে। যে বাহাদুর শাহ যখন অ্যাটাক করেছে, এই রানীগুলো, এই যে রানী বা মহিলাগুলো সবাই এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছে। এটা জহরবত বলা হয়, হ্যাঁ, জহরবত বলা হয়, রাইট। এই পদ্ধতিটাকে জহরবত বলা হয়। কেন তারা আগুনে ঝাঁপ দিল, কারণ হচ্ছে রাজপুতদের একটা নীতি হলো যে আমরা ইজ্জত দেব না। এই যে বাহাদুর শাহ যদি আসে, এসে যদি অ্যাটাক করে এবং আমাদের ইজ্জত লুট করে নেয়, তাহলে তো আমরা মান সম্মান হারিয়ে ফেলবো। আমরা আমরা জান দিয়ে দেবো, তো মান সম্মান দেবো না। তো রাজপুত মহিলারা এরকমই কঠোর ছিল। তারা কি করছে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে, অর্থাৎ কিন্তু তারা সম্মান হারায়নি। এটা জহরবত পালন বলা হয়, তারা জহরবত পালন করেছিল। তো হুমায়ুন আসতে কালিঞ্জরের যুদ্ধ করতে অনেক লেট হয়ে গেছিল, ফলে এখানে এসে দেখছে বাহাদুর শাহ অ্যাটাক করেছে, আর তার যে পাতানো বোন রানী কর্ণবতী সহ অন্যান্য মহিলারা সবাই কিন্তু জহরবত পালন করে নিয়েছে, অর্থাৎ সবাই মারা গেছে। আর বাহাদুর শাহ যখন ভয়ে এখান থেকে কোথায় চলে গেছে, ভয়ে এখান থেকে তিনি চলে গেছেন অন্য কোথাও, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত পন্ডিচেরিতে চলে গেছিলেন, হ্যাঁ, চলে গেছিলেন, পর্তুগিজদের আশ্রয় নিয়েছিলেন তিনি। এসে দেখছে ফাঁকা এই জায়গা, কেউ নাই, ফলে দুটো রাজ্যকেই জয় করলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। হুমায়ুন কিন্তু আবার নিজ রাজ্যে ফিরে গেল, ঠিক আছে। আর তার পরবর্তীকালে বাহাদুর শাহ এসে আবার এই জায়গাটা অ্যাটাক করেছিল, ওটা আলাদা কথা। তাহলে এই কালিঞ্জরের যুদ্ধ তোমরা বুঝতে পারলে আশা করছি, কালিঞ্জরের যুদ্ধ কি, রাইট। ভালো। এবার কি হয়েছে, এবার এসে অ্যাসারাম করছে এখানে হুমায়ুন, খুব ভালো কথা, অ্যাসারাম করছে, ভালো আছে, আর কোনো টেনশন নাই। কিন্তু কি হয়েছে, এই সাইডে আমি যে বললাম বিহার এবং আফগান, এই যে বিহার এবং আফগান বাংলাতে তারা দখল করে নিয়েছে, এবং তাদের বারবরন্ত বেড়ে গেছে, রাইট, তাদের বারবরন্ত বেড়ে গেছে, এবং তারা কোনো কোনো সময় হুমায়ুনকে চ্যালেঞ্জও করছে। তাই হুমায়ুন কি করলো, হুমায়ুন বাংলা অ্যাটাক করার জন্য বেরিয়ে পড়লো, কত, 1538 সালে বেরিয়ে পড়লো বাংলা অ্যাটাক করার পর। বাংলা যখন অ্যাটাক করছে, আফগানরা কোথায়, বিহারে চলে গেছে। এবার হুমায়ুন যখন বাংলা জয় করে বিহারের উপর দিয়ে যাচ্ছে আবার নিজের হাতে, তখন কি হচ্ছে, বিহারের চৌসা বলে একটা জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা আমি পরে পড়ছি, তোমাদের একসঙ্গে চাপ হয়ে যাবে। চলো আমি আগে 1 by 1 পিডিএফটা তোমাদের পড়াতে আসি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। চলো, তাহলে কালিঞ্জরের যুদ্ধ বুঝে গেছি, কালিঞ্জরের যুদ্ধ কি কি ব্যাপার। চৌসার যুদ্ধ দেখো, হ্যাঁ, যেটা বললাম বাংলা অ্যাটাক করে, আচ্ছা বুঝিয়ে দে এটা, নাহলে হবে না। আচ্ছা, এটা বুঝিয়ে দিই, চলো। তাহলে কি করলো, এই যে বাংলা অ্যাটাক করে 1538 সালে অ্যাটাক করেছে, এবার ফিরে যাচ্ছিল, ফিরে যাওয়ার সময় এখানে রেস্ট নিয়েছিল বিহারের চৌসা নামক একটা জায়গাতে। সেখানে কি হয়েছে, এই শেরশাহ বলে একজন আফগান, তার সৈন্য দলবল নিয়ে, ও জানে যে বাংলা আসতে লেগেই
তিনি ক্লান্ত হয়ে গেছেন হুমায়ুন, আবার যেতে ফিরতে হবে। এই সময় বিহারে আশ্রয় নেবে চৌসাতে। আর ঠিক সেই সময়তে শের শাহ সূরি তাকে অ্যাটাক করে এবং হুমায়ুনকে পরাস্ত করে। এবং হুমায়ুনকে, আর সে রাত্রের গভীর রাত্রে যখন প্রচুর পরিমাণে সমুদ্রের স্রোত এবং ঝড় বৃষ্টি হয়, সেই সময় অ্যাটাক করে এবং হুমায়ুন দেখতে না পেয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ মেরে দেয় এবং তিনি সমুদ্রে ডুবতে শুরু করে হুমায়ুন। এই যুদ্ধ চৌসার যুদ্ধ নামে পরিচিত। সালটা হচ্ছে তোমার 1539, রাইট? চৌসার যুদ্ধ। এই যুদ্ধে হুমায়ুন জলে ডুবতে শুরু করে, ভালো কথা। আর সেই সময় একজন জেলে ছিল, মৎস্য শিকার ছিল সমুদ্রের ধারে, তার নাম ছিল শিহাবুদ্দিন ভিস্তি। কি নাম? সব নোটে আছে, হ্যাঁ, আমি লিখছি না। শিহাবুদ্দিন ভিস্তি। তাকে দেখতে পাই যে একজন জলে কেন মাছ ধরছে, মাছ ধরতে দেখতে পাচ্ছে একজন ভাসছে কেউ, হঠাৎ তাকে তুলে জিজ্ঞাসা করছে, কথা বলছে না, দেখছে তো অজ্ঞান হয়ে গেছে। তখন তাকে বাড়িটা নিয়ে গিয়ে পোশাক টোশাক দিচ্ছে, তো বেশ বড় ফ্যামিলির ছেলে, তাকে বাড়ি ঘর নিয়ে গিয়ে তার পেট থেকে জল টল বের করে তাকে সুস্থ করে এবং জিজ্ঞাসা করে যে আপনি কে? তখন বলে হুমায়ুন। হ্যাঁ, রাজা হুমায়ুন। আচ্ছা আচ্ছা, দিয়ে তাকে সুস্থ হয় এবং হুমায়ুন কি করে, সেই শিহাবুদ্দিনকে সঙ্গ করে নিয়ে গিয়ে এখান থেকে আবার দিল্লিতে চলে যায়। এবং দিল্লিতে একদিন কি করে, শিহাবুদ্দিনকে জিজ্ঞাসা করে যে তোমার কি ইচ্ছে বলো, তোমার ইচ্ছা আমি পূরণ করব, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। শিহাবুদ্দিন বলে আমি একদিনের জন্য রাজা হতে চাই। শিহাবুদ্দিনকে কি করলো, এই দিল্লির চেয়ারে কিন্তু শিহাবুদ্দিনকে একদিনের জন্য বসানো হয়েছিল। এই সে একদিনে কি করেছিল জানো? সে একদিনে শিহাবুদ্দিন চামড়ার কয়েন তৈরি করেছিল। কেন? নিজের নিজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, নিজে যাতে ফেমাস হয়ে থাকে, নিজে যাতে স্মরণীয় থাকে, সে চামড়ার কয়েন তৈরি করেছিল এই সময়, প্রচলন করেছে একদিনে। এই গেল শিহাবুদ্দিনের গল্প। তারপর কি করলো, এখানে সে থাকতে শুরু করলো। রাগ তো থেকে গেল শেরশাহর উপর। শেরশাহ আবার সুযোগ বুঝে কি করছে, আবার সুযোগ বুঝে কিন্তু এবার কি করছে, আবার তাকে অ্যাটাক করার চেষ্টা করছে, আবার অ্যাটাক করার চেষ্টা করছে পরের বছর 1540 সালে। 1540 সালে 1540 সালে এটা কিন্তু হুমায়ুন এবার বুঝে যায় যে তাকে অ্যাটাক করার চেষ্টা করছে। ঠিক আছে, হুমায়ুন কিন্তু তখন বুঝে যায়। ফলে কি হয়, হুমায়ুন এই দিল্লি ছেড়ে বেরিয়ে আসে উত্তরপ্রদেশের একটা জায়গায় কনজ বলে একটা জায়গাতে। আর এইদিকে শেরশাহ যায় এই কনজের বা বিলগ্রামের এই জায়গাতে, দুজনের মধ্যে ধুমধারাক্কা যুদ্ধ হয় 1540 সালে, যেটা কনজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। সেই যুদ্ধে কিন্তু কি হয়, সেই যুদ্ধে কিন্তু হুমায়ুন পরাজিত হয় এবং হুমায়ুন ভয়ে ছুটে তার দিল্লি সিংহাসনে চলে আসে। তখন এতে দেখছে দুর্বল হয়ে গেছে শেরশাহ। শেরশাহ আস্তে আস্তে এগিয়ে আসে, দিল্লির দিকে আসছে। আর এই খবর পেয়ে হুমায়ুন কি করে, এই জায়গাতে চলে যায়, পাঞ্জাবের এই জায়গাতে চলে যায়, অমরকোটে। অমরকোটে তার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর কাছে আশ্রয় নেয়। ঠিক আছে, সেই বন্ধুর কাছে আশ্রয় নেয়। সে বীরসাল তার বন্ধু নাম, হ্যাঁ, অমরকোটের রাজা বীরসাল। বীরসাল কাছে নাকি, বীরসাল কাছে 2 বছর থাকে, 1540 থেকে 1542 সাল পর্যন্ত 2 বছর থাকে। এখানে থাকার পরও কি হয়, যে এখান থেকে তিনি রিকভার করতেছে না, শুনছে নাকি যে শেরশাহ আরো এগিয়ে আসছে। তখন কি করলো, তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল। তার স্ত্রীকে বীরসালের একটা রুমে রেখে দেয়, বীরসাল একটা রুম গিফট করে দেয় যে এই রুমের মধ্যে থাক, তোমার টেনশন নাই, তুমি যাও। তখন কি করলো, হুমায়ুন ছুটে পালিয়ে গেল ভারত ছেড়ে, একদম ইরানের পারস্যে চলে গেল। সে পারস্যে আশ্রয় নিল। পারস্যে গিয়ে সে বিয়ে শাদী নিজের সাথে আবার করলো। সে 15 বছর পারস্যে কাটালো, 15 বছর। তার রাগ ছিল যে আমি শেরশাহ সূরিকে ধ্বংস করব। 15 বছর পরে আবার সে ফিরে আসছে এই জায়গাতে, ব্যাক নিচ্ছে, এই জায়গাতে ব্যাক নিচ্ছে। দিয়ে এখানে আবার যে একটা যুদ্ধ হবে, ঠিক আছে, এখানে আবার একটা যেটা মাছিওয়াড়া যুদ্ধ 1555 সালে। মাছিওয়াড়া যুদ্ধের পর আবার সারহিন্দের একটা যুদ্ধ হবে 1555 সালেই। দিয়ে দিল্লির সিংহাসনে আবার তিনি বসবেন। এই গেল হুমায়ুনের ছোট্ট একটা গল্প, যেটা নোটের মাধ্যমে বলা আছে। দেখো, তা তিনি তার জীবনটা দেখো খোরাতে খোরাতে কাটলো, দেখো শুধু যুদ্ধ করতে করতে ঝামেলা ঝঞ্ঝটে। এবং এখানে চেয়ারে বসলো, বসার পর তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন দিনপনাহ। সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গড়তে গড়তে তিনি মারা গেছিলেন। অর্থাৎ তিনি দেখো খোরাতে খোরাতে আসলো, আবার খোরাতে খোরাতে পৃথিবী ছেড়ে চলে গেল। এই জন্য প্রথমেই থাম্বেল দিয়ে দেখো যে হুমায়ুন খোরাতে খোরাতে পৃথিবীতে এসেছিলেন, আবার খোরাতে খোরাতে চলে গেল। এই সমস্ত ফ্যাক্ট আমি ছোট্টের মধ্যে বলে দিলাম। এবার তোমাদের নোটের মধ্যে সমস্ত কিছু আছে, দেখো এবার পড়াচ্ছি, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ,
কালিঞ্জরের যুদ্ধ বুঝতে পারলাম যে কালিঞ্জরের যুদ্ধ কেন হয়েছিল। কালিঞ্জরের যুদ্ধের পর কালিঞ্জরের যুদ্ধ 1531 সালে করলো। কালিঞ্জরের যুদ্ধের পর দেখো 1539 সালে চৌসার যুদ্ধ, বিহারের চৌসা, তাই না? দাঁড়াও 1 মিনিট। এই যে বিহারের চৌসাতে, তাই না? বিহারের একটা জায়গা চৌসা, সেই চৌসা যুদ্ধ আমি একটু আগে বললাম যে কেন হয়েছিল, কি বৃত্তান্ত। চৌসা যুদ্ধে কি হলো, হুমায়ুন, এত কিছু ডিটেলসে তোমাদের আমি গল্প ছেলে বললাম, তাই এত কিছু তো মনে রাখার দরকার নেই, আর পড়বেও না পরীক্ষায়। এই যে হুমায়ুনের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল, এই শেরশাহ, এই যে শেরশাহ, এটা হুমায়ুনের সঙ্গে শেরশাহ হয়েছিল। কোন যুদ্ধ, চৌসা যুদ্ধ। কত সালে, 1539 সালে, রাইট। নেক্সট দেখো চৌসা যুদ্ধের পর দেখো যে এই যুদ্ধে শেরশাহ সুরির কাছে হুমায়ুন পরাজিত হয়েছিলেন বললাম, আর তিনি জলে ডুবে গেছিলেন আমি বললাম হুমায়ুন। তাকে কে বাঁচিয়েছিল, এই যে শিহাবুদ্দিন নামক একটা জেলে, শিহাবুদ্দিন ভিস্তি তার পুরো নাম, হ্যাঁ ভিস্তি, শিহাবুদ্দিন ভিস্তি হুমায়ুনকে বাঁচিয়েছিলেন। গঙ্গা নদীর মধ্যে হুমায়ুন ডুবে যাচ্ছিল, এই যে ছবি দেখো, এই যে হুমায়ুনের হাত দেখা আছে দেখো, হ্যাঁ ডুবে যাচ্ছে না, সেই সময় শিহাবুদ্দিন নামক জেলে তাকে বাঁচায়। আর সেই বাঁচার জন্য শিহাবুদ্দিনকে আমি বললাম তাকে নিয়ে গেছিলেন দিল্লির দরবারে, এবং তাকে একদিনের জন্য চেয়ারে বসিয়েছিল, এবং তিনি কি করেছিলেন, চামড়ার মুদ্রা, চামড়ার কয়েন প্রচলন করেছিল নিজের স্মরণে। এই যে চামড়ার কয়েন, এই চামড়ার কয়েন, এটা কে প্রচলন করেছিল, শিহাবুদ্দিন ভিস্তি। শিহাবুদ্দিন ভিস্তি, হ্যাঁ একজন জেলে, যার হুমায়ুনের প্রাণ বাঁচিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, কনজের যুদ্ধ, 3 নম্বর যুদ্ধ, কনজের যুদ্ধ বা বিলবোকার্মের যুদ্ধ, কত 1540 সালে। এই যুদ্ধেও তিনি পরাজিত হয়েছিলেন, আমি বললাম না, এই যুদ্ধেও তিনি পরাজিত হয়েছিলেন কনজে, উত্তরপ্রদেশের কনজের কাছে। এই যুদ্ধেও তিনি পরাজিত হয়েছিলেন। এই যে শেরশাহ সুরির সঙ্গে হুমায়ুনের আবার যুদ্ধ হলো, কনজের যুদ্ধ 1540 সালে, পরের বছর। দিয়ে তিনি কোথায় চলে গেলেন, পাঞ্জাবের অমরকোটে। এগুলো সব পড়ালাম আমি, হ্যাঁ পাঞ্জাবের অমরকোটে চলে গেছিলেন। অমরকোটে তার রাজা, অমরকোটে তার বন্ধু ছিল রাজা বীরসাল, হবে হ্যাঁ বীরবল হবে না, এটা বীরসাল হবে। বীরসাল কি করলো, হুমায়ুনের যে বউ স্ত্রী, তার নাম ছিল হামিদা বানু, হামিদা বানুর জন্য একটা ঘর দিয়েছিল, আর সেইখানেই তার স্ত্রীকে রেখে হুমায়ুন কোথায় চলে গেছিল, কাবুলে, কাবুল থেকে কোথায় চলে গেছিল, পারস্যে 1542 সালে। আর সেখানেই এই পাঞ্জাবের অমরকোটেই তিনি পারস্যে চলে গেছিলেন, তারপরে কাবুল থেকে। আর এই পাঞ্জাবের অমরকোটে দেখো আকবরের জন্ম হয়। এই আকবর পরবর্তীকালে যে আমাদের মুঘল সম্রাট আকবর, তাই না, শ্রেষ্ঠ সম্রাট, মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট, মুঘল শ্রেষ্ঠ সম্রাট, দেখো শ্রেষ্ঠ সম্রাট ছিল, হ্যাঁ বা প্রকৃত শাসক আমরা বলতে, প্রকৃত প্রতিষ্ঠাতাকে করেছেন এই আকবর। এই আকবরের জন্ম হয় কিন্তু এই অমরকোটে, হ্যাঁ এই গেল ব্যাপার। আর পারস্যে গিয়ে তিনি বিয়ে শাদী করেছিলেন, আমি বললাম 15 বছর কাটিয়েছিলেন। সেই পারস্যের সংস্কৃতি তার উপরে পড়েছিল, প্রভাব পড়েছিল। এরপর কি হলো, এরপর দিল্লির সিংহাসনে শেরশাহ সুরি বসছেন, যেহেতু তিনি চলে গেছেন পারস্যে। এবং শেরশাহ সুরি একটা বিল্ডিং নির্মাণ করেছিল, দেখো সেই বিল্ডিংটার নাম হচ্ছে পুরানো কেল্লা বা পুরাতন দুর্গ। দেখো এই পুরাতন দুর্গ, এই পুরাতন কেল্লা, এটা শেরশাহ সুরি প্রতিষ্ঠা। নেক্সট ক্লাস শেরশাহ সুরির উপর নেবো, সেটা আমি পড়াবো ভালোভাবে, ঠিক আছে। এই শেরশাহ সুরি 1540 সালে বসলো, কিন্তু 1545 সালে দেখো কালিঞ্জরের যুদ্ধে তিনি মারা যাচ্ছেন, হ্যাঁ কালিঞ্জরের যুদ্ধে কিন্তু মারা যাচ্ছেন। এই যে কালিঞ্জর দুর্গ, এই দুর্গের যুদ্ধ করে মারা যাচ্ছেন। কিভাবে মারা যাচ্ছেন আমি নেক্সট ক্লাসে পড়াবো, শেরশাহ যখন পড়াবো। মনে রাখো শেরশাহ সুরি 1545 সালে মারা যাচ্ছেন। এই কালিঞ্জরের যুদ্ধে মারা যাচ্ছেন বোম ব্লাস্ট হয়ে। আর তারপরে তার পুত্র, সুরির পুত্র দেখো ইসলাম শাহ সিংহাসনে বসছেন দিল্লিতে, ঠিক আছে। এবার কি হচ্ছে, হুমায়ুন পারস্য থেকে ব্যাক করছে 15 বছর পর। 15 বছর ব্যাক করার পর 1540 সালে তিনি চলে গেছিলেন, তাই না, 1542 সালে চলে গেছিলেন। আর ফিরছে কত সালে দেখো, 1555 সালে, 1550 সালে, প্রায় 13-14 বছর পর ব্যাক করছে। 15 বছরই ব্যাক করছে। 1542 সালে তো
পাঞ্জাব থেকে গেছিলেন, কিন্তু চ্যাট তো ছেড়েছিলেন তিনি 1540 সালে, তাই না? 1540 সালে দিল্লি সিংহাসনে, অর্থাৎ 40 বছর পর ব্যাক করছে। ব্যাক করার পর তিনি কি যুদ্ধ করছেন? মাছিওয়াড়ার যুদ্ধ। কার সাথে যুদ্ধটা হচ্ছে? হৈবত খান পাঞ্জাবের আর তাতার খান আফগান আর্মি, এই দুজনের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ হচ্ছে, মাছিওয়াড়ার যুদ্ধ। এই যে আমি বললাম না একটু আগেই তো বললাম, তাই না? আমরা যদি ভারতবর্ষকে এইভাবে দেখি, ধরো এইভাবে, এই যে এবার হুমায়ুন ঢুকে যাচ্ছে এই দিক দিয়ে, ঢুকার সময় দেখছে পাঞ্জাবের এই জায়গাতে কি হচ্ছে? হৈবত খানকে গার্ড হিসেবে রেখেছে আর তাতার খানকে গার্ড হিসেবে রেখেছে। কে রেখেছে? শের শাহ সুরির যে ছেলে তারা রেখেছে। এবং এই যেহেতু দিল্লি ঢুকতে গেলে এখানে একটা গেট রেখেছে যুদ্ধ, ফলে এখানে একটা যুদ্ধ হচ্ছে যে মাছিওয়াড়ার যুদ্ধ। সেখানে কিন্তু হুমায়ুন জয়লাভ করছে। জয়লাভ করার পর তিনি এবার এইখানে প্রবেশ করছে। তখন আর একটা যুদ্ধ হচ্ছে, যেটা হচ্ছে সারহিন্দের যুদ্ধ বা চণ্ডীগড়ের যুদ্ধ, 1550 এই বছরই। হ্যাঁ, কার সাথে যুদ্ধ হচ্ছে? সেই সময় যুদ্ধ হচ্ছে দেখো সেকেন্দার শাহর সাথে। হ্যাঁ, সেকেন্দার শাহর সাথে বৈরাম খাঁ। বৈরাম খাঁ হচ্ছে হুমায়ুনের প্রধান সেনাপতি। হুমায়ুনের প্রধান সেনাপতি হচ্ছে বৈরাম খাঁ, প্রধান সেনাপতি। এই প্রধান সেনাপতিকে দিয়ে সেকেন্দার শাহকে পরাজিত করাচ্ছেন এবং দিল্লির সিংহাসন পুরো ক্যাপচার করেছে কে? আবার হুমায়ুন 15 বছর পরে। ঠিক আছে, 15 বছর পরে দিল্লির সিংহাসন, ফলে তিনি আবার ভারতবর্ষে অর্থাৎ দিল্লিতে ফিরে আসলেন। রাইট, এটা সব ইংরেজিতে লেখা আছে। তাহলে তার পুনরুদ্ধার আমরা দেখলাম যে কিভাবে তিনি তার পাওয়ার পুনরুদ্ধার করলেন। 1550 সালে হুমায়ুন পুনরায় দিল্লি সিংহাসন দখল করলেন এবং বসলেন চেয়ারে। এবং তার যে পুত্র ছিল, পুত্র আকবর, তাকে পাঞ্জাব ও কাশ্মীরের সুবেদার বানিয়ে দিল। তাই কি করলো? পাঞ্জাব ও কাশ্মীরের সুবেদার বানিয়ে দিল। খুব ভালো কথা, পাঞ্জাব এবং কাশ্মীরের সুবেদার বানিয়ে দিল। তারপর তার মৃত্যু দেখো, হ্যাঁ, কিভাবে মারা যাচ্ছেন। তার মারা যাচ্ছেন 1555 সালে। কত সালে? 1556 সালে, সরি 55 না, 56 সালে, 1556 সালে মারা যাচ্ছেন। কিভাবে মারা যাচ্ছেন? সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যাচ্ছেন। হ্যাঁ, 1556 সালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যাচ্ছেন। এই যে হুমায়ুনের সমাধি, তারপর তাকে সমাধি দেওয়া হচ্ছে। কোথায় দেওয়া হচ্ছে? দিল্লিতে দিল্লিতে তার সমাধি দেওয়া হচ্ছে, যেটাকে হুমায়ুন টুম্ব বলা হয়। দিল্লিতে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট মুঘল আর্কিটেকচার। দেখো ছবি এনেছি, এটা হচ্ছে হুমায়ুন টুম্ব। তারপর দেখো হুমায়ুনের অবদান কি তাহলে ইতিহাসে। হ্যাঁ, হুমায়ুনের অবদান ইতিহাসে, তিনি তো যুদ্ধ করেই মারা গেলেন শেষমেশ। তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন, যেটাকে দিন পানাহ বলা হয়। হ্যাঁ, দিল্লিতে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। সেই লাইব্রেরির স্মৃতি থেকেই নাকি গড়তে গড়তে তিনি মারা গেছিলেন। হ্যাঁ, এই যে দিন পানাহ নামে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই লাইব্রেরির থেকেই গড়তে গড়তে মারা গেছিলেন। তিনি রাখি বন্ধন উৎসব পালন করতেন। হুমায়ুনের যে সমাধি বা হুমায়ুন টম্ব ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পর্যটক হিসেবে সবাই দেখতে যায়। তারপরে হুমায়ুন নামা বলে একটা বই আছে, হ্যাঁ, জীবনী আছে। এটা কে লিখেছিল? তার যে বোন গুলবদন বেগম, তিনি লিখেছেন হুমায়ুন নামা, হুমায়ুনের জীবন সম্পর্কিত লেখা একটি বই। ঐতিহাসিক লেলিনপুল একজন হিস্টোরিয়ান, তিনি বলছেন যে হুমায়ুন খোরাতে খোরাতে এসেছিলেন, আবার খোরাতে খোরাতে চলে গেলেন। হ্যাঁ, কেন? দেখো সিঁড়ি থেকে, এই যে তার দিন পানাহ নামক যে লাইব্রেরি, সেই লাইব্রেরির সিঁড়ি থেকে তিনি গড়তে গড়তে দেখো কিভাবে পড়ে যাচ্ছেন এবং শেষমেশ তার মৃত্যু হচ্ছে, নিচে এসে মৃত্যু হচ্ছে। দেখো তিনি জীবনে এত যুদ্ধ করলেন, শেষ বয়সে তিনি গড়তে গড়তে এসে কিন্তু মারা গেলেন। ঠিক আছে, এই গেল টোটাল ফ্যাক্ট। হ্যাঁ, আর সেরকম এখানে কিছু নেই। এই গেল ব্যাপার। হ্যাঁ, আমি অল ওভার তোমাদের সব পড়িয়ে দিলাম। আর এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, যে আমি এর আগের দিন একটা বই পড়েছিলাম, হ্যাঁ, বাবরের জীবনী পড়েছিলাম। বলো তো কে পারবে দেখি? বাবরি নামা। হ্যাঁ, না, বাবরের জীবন হচ্ছে তুজুক তুজুক তুজুকি বাবরি। ই বাবরি, রাইট। বাবরি। এইটাকেই পরবর্তীকালে ফার্সিতে অনুবাদ করা ছিল বাবর নামা। হ্যাঁ, দুটোই ঠিক। হ্যাঁ, বাবর নামা। এছাড়া বাবরের জীবনে বাবর নিজে লিখেছিল বইটা, কিন্তু এখানে হুমায়ুন সম্পর্কে দেখা বই লেখা হুমায়ুন নামা, হুমায়ুনের জীবনে, সেটা কিন্তু নিজে লিখছেন না, তার বোন গুলবেদন বেগম লিখছেন। আমি প্রথমে বললাম যে গুলবেদন বেগম তার সঙ্গেই ছিল। ঠিক আছে, তারা ভাই বোনে এক জায়গাতে থাকতে, বাকি ভাইগুলো অন্যান্য জায়গায় ছিল।
এই গেল ব্যাপার, পুরো ঘটনা হুমায়ুন সম্পর্কিত ছোট্ট একটা ক্লাস। তা আমি একবার রিভিশন দিয়ে দিই পুরো তোমাদের, তারপর কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলবে। হ্যাঁ, তাহলে কি পড়লাম? তাহলে যেটা পড়লাম এখন, যে হুমায়ুন হচ্ছে মুঘলদের দ্বিতীয় সম্রাট, মুঘল সাম্রাজ্যের, বাবরের পুত্র এবং আকবরের পিতা। তার জন্ম 1508 সালে কাবুলে, রাইট? তিনি সিংহাসন আরোহণ কিভাবে করেছেন? পিতা মারা যাচ্ছেন 1530 সালে, তারপর হুমায়ুন দিল্লি সিংহাসন আরোহণ করছেন। সমস্যা কি কি? দিল্লি সিংহাসনে বসে বসেই তার সমস্যা, অভ্যন্তরীণ বিদ্রোহ ভাইদের মধ্যে, আফগান শক্তির উত্থান, বিশেষ করে শেরশাহ সূরি, সম্পদের ঘাটতি হয়েছে সেই সময়, কারণ বাবর অনেক যুদ্ধ করে সেই সম্পদের নষ্ট করেছেন, রাজপুত শক্তির উত্থান, এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গুরুত্বপূর্ণ যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ, সে ছোট ছিল সেই সময়, 17-18 বছর বয়সে তার বাবার সাথে পানিপথের প্রথম যুদ্ধে যোগদান করেছিল। এটা ছিল তার জীবনের প্রথম যুদ্ধ। কিন্তু সিংহাসন আরোহণ করার বা রাজা হওয়ার পর, সম্রাট হওয়ার পর তার জীবনের প্রথম যুদ্ধ হচ্ছে কালিঞ্জরের যুদ্ধ, যেটা মধ্যপ্রদেশের কালিঞ্জর। কালিঞ্জরের যুদ্ধ কেন হয়েছিল বললাম, যে কালিঞ্জরের যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে এখানে বাহাদুর শাহ গুজরাটের রাজা এই রানীর উপর অত্যাচার করছিল, সেজন্য রানী কর্ণবতী একটা চিঠি লিখেছিল এবং রাখি দিয়ে পাঠিয়েছিল। তখন সেটা তার বোনকে বাঁচানোর জন্য, পাতানো বোনকে বাঁচানোর জন্য তিনি অ্যাটাক করেন বাহাদুর শাহ। কিন্তু মিডিল পথে মধ্যপ্রদেশের কালিঞ্জরে একটা যুদ্ধ হয়, যেটা কালিঞ্জরের যুদ্ধ 1531 সালে। তারপর এখানে অ্যাটাক করে, তার কথা বাহাদুর শাহ চলে যায় অন্য কোথাও, পর্তুগিজদের আশ্রয় নেয়, এবং এই জায়গাটা ফ্রি করতে করতে রানী কর্ণবতী কিন্তু জহরবত পালন করে। এই ছিল আমাদের কালিঞ্জরের যুদ্ধ বললাম। তাহলে এখানে কালিঞ্জরের যুদ্ধে হুমায়ুন জয়লাভ করছে। তারপর চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধের আগে তিনি বাংলা অ্যাটাক করছেন। বাংলা অ্যাটাক করছে 1538 সালে, বাংলা অ্যাটাক, বাংলা, তাই না? বাংলা অ্যাটাক করছে। বাংলা অ্যাটাক করার পর ফিরে আসার সময় বিহারের চৌসা নামক জায়গাতে শেরশাহ সূরি অ্যাটাক করছে, এবং ফলে চৌসা যুদ্ধ 1539 সালে, যে পরের বছর, এই যে হুমায়ুনের সাথে শেরশাহ সূরি, সেখানে শেরশাহ সূরি জয়লাভ হচ্ছে, জিতে যাচ্ছে, আর এই হচ্ছে পরাজয় হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে পরাজয় করছে। ফলে তিনি দিল্লির সিংহাসনে ফিরে চলে যাচ্ছেন। দিল্লির সিংহাসনে ফিরে যাওয়ার আগে সমুদ্রে ডুবে গেছে, এই সমস্ত ঘটনা বললাম, তোমরা একটু পড়ে নেবা। শিহাবুদ্দিন বাঁচিয়েছিল, চামড়ার মুদ্রা প্রচলন করেছিল, রাইট? তিনি দিল্লির সিংহাসনে ফিরে আছেন। সিংহাসনে ফিরে গিয়ে তার শান্তি না যে আমি শেরশাহ সূরিকে হারাবো, আর সেই সময় শুনতে পাই যে শেরশাহ সূরি অ্যাটাক করার জন্য প্রস্তুত নিচ্ছে। ফলে হুমায়ুনও অ্যাটাক করে শেরশাহ সূরিকে, আর এদিকে শেরশাহ সূরিও অ্যাটাক করে। ফলে উত্তরপ্রদেশের একটা কনজ বলে, কনজ বা বিলগ্রামের একটা জায়গা, উত্তরপ্রদেশ হবে, হ্যাঁ, সেখানে যুদ্ধ হচ্ছে বিলবগ্রামের যুদ্ধ 1540 সালে। সেই যুদ্ধেও কিন্তু হুমায়ুন পরাস্ত হচ্ছে। ফলে তিনি ছুটে চলে যাচ্ছেন কোথায়? পাঞ্জাব। এবং পাঞ্জাবে গিয়ে অমরকোটে আশ্রয় নিচ্ছে। অমরকোটে 2 বছর থাকার পর কি হচ্ছে, তার বউ হামিদা বানুকে ছেড়ে চলে যাচ্ছেন, হামিদা বানুকে, অমরকোটের রাজা বীর সালের কাছে। আর সেইখানে 1542 সালে আকবরের জন্ম হচ্ছে, এবং তিনি কোথায় চলে এসেছেন? কাবুল থেকে কোথায় চলে যাচ্ছেন? পারস্যে, এবং পারস্য থেকে ফিরছে 15 বছর পর, 1555 সালে। 1555 সালে যখন ফিরছে, ঠিক আছে, আর এই সময় সিংহাসনতে বসে আহরণ করে নিল শেরশাহ সূরি, এবং তিনি পুরানো খেলা প্রতিষ্ঠা করলেন। নেক্সট ক্লাসে পড়বো শেরশাহ সূরি সম্পর্কে, কালিঞ্জরের যুদ্ধে তিনি মারা যাচ্ছেন, এই সমস্ত ডিটেলস পড়বো নেক্সট ক্লাসে। এবার তিনি এন্ট্রি করছেন ভারতবর্ষে। ভারতবর্ষে এন্ট্রি করার সময় পাঞ্জাবে হৈবত খান এবং তাতার খান অ্যাটাক করছে তার উপর 1555 সালে। ফলে কি যুদ্ধ হচ্ছে? মাছিওয়াড়ার যুদ্ধ। সেই যুদ্ধে হুমায়ুন জয়লাভ করছে। জয়লাভ করার পর তিনি দিল্লির দিকে এন্ট্রি মারছেন। তখন সরহিন্দের যুদ্ধ হচ্ছে 1555 সালে। সেই যুদ্ধেও কিন্তু কি করছে? সেকেন্দার শাহকে পরাজিত করছেন বৈরাম খাঁ, হুমায়ুনের প্রধান সেনাপতি, এবং দিল্লির চেয়ারে বসছেন। এবং 1556 সালে কি করছেন তিনি? তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন, যেটার নাম হচ্ছে দিনপনাহ। সেই দিনপনাহর লাইব্রেরি থেকে সিঁড়ি থেকে পড়তে পড়তে তিনি 1556 সালে মারা যাচ্ছেন। অর্থাৎ তিনি খোঁড়াতে দিল্লির সিংহাসনে বসলেন, যুদ্ধ করতে করতে, আবার দেখো হুট করে গড়তে গড়তে আবার মারা গেলেন। এবং তার দিল্লিতে একটা টুম্ব আছে, বা দিল্লিতে তার সমাধি আছে, হুমায়ুন টুম্ব, যেটা মুঘল আর্কিটেকচারের একটা বিশাল একটা অবদান রাখে, সবাই পর্যটন কেন্দ্র হিসেবে বর্তমানে দেখে। এইগুলো সবার অবদান আমি বললাম।
এই আর তার সম্পর্কে একটা বই লিখেছিল তার বোন গুলবেদন বেগম। আর ঐতিহাসিক লেনিনপুর তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে হুমায়ুন খোরাতা খোরাতে ছিলেন, আবার খোরাতা খোরাতে চলে গেলেন। এই গেল তোমাদের অল ওভার ক্লাস। আর কিছু নেই ক্লাসের মধ্যে, খুব ছোট্ট একটা টপিক, এবং যেগুলো পড়েছি সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার আমাকে রেসপন্স করবে, কারো কোনো জায়গায় কোয়ারিজ থাকলে আমাকে বলো। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এতদূর পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা শেরশাহ সূরি সম্পর্কে করব। যদি রেকর্ডিং হয় অবশ্যই আমি সেটা রেকর্ডিং তোমাদের পাঠিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা এই নোটসটা ভালো করে পড়বে। ঠিক আছে, তো সকলকেই থ্যাংক কালকে কি ক্লাস হবে?